আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা। এখন আমরা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা একদম শুরুর ইন্ট্রো পোস্টার দেখেই বুঝতে পারতেছো যে আমরা আজকের ক্লাসে এইচএসসি বায়োলজির চলন ও অঙ্গচারণা অর্থাৎ সপ্তম অধ্যায় জুওলজি ৭ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা মূলত ডিজাইন করা হয়েছে, মানে এই ক্লাসগুলো মূলত ডিজাইন করা হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচের জন্য, যেটা একদম শিওর শর্ট আকারে যাচ্ছে, যেগুলো পরীক্ষায় আসবে এমন টপিক। সো ২৭ ব্যাচ যারা তারাও করতে পারো, বা পরে যারা আসবে তারাও করতে পারো, সমস্যা নেই। সো চলো আমরা চলে যাই ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা দেখো এই যে অধ্যায়টা মূলত হচ্ছে চলন ও অঙ্গচারণা। চলন ও অঙ্গচারণায় প্রথমেই দেখো আমরা যেটা নিয়ে লেখাপড়া করবো সেটা হচ্ছে মানব কঙ্কালতন্ত্র, তাই না? সো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কিন্তু আলটিমেটলি ২০৬টা অস্থি থাকে। তাহলে পূর্ণবয়স্ক একজন মানুষের দেহে টোটাল ২০৬টা অস্থি থাকে। এই টোটাল ২০৬টা যে অস্থি, এই ২০৬টা অস্থি নিয়েই কিন্তু আলটিমেটলি আমাদের মানব কঙ্কালতন্ত্র। ক্লিয়ার? সো এই ২০৬টা অস্থি প্রথমে আমরা শিখবো যে কোথায় কোন অস্থিগুলো রয়েছে। আগেই বলে দিই, এই অধ্যায় সিকিউ পোর্শন খুবই কম আসে, মাত্র কয়েকটা সিকিউ পড়লে এই অধ্যায়টা হয়ে যায়। সেই সিকিউ গুলো কনফার্ম করলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। সো মূলত এই অধ্যায় এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ আমরা পুরোটা ডিটেলস পড়বো না, শুধু এটা শিওর শর্ট সিকিউ সবগুলা, এবং এমসিকিউ 70-80% কাভার হবে ইনশাল্লাহ। তো দেখো, আমরা যদি চিন্তা করো যে আমাদের মানব কঙ্কালতন্ত্রে টোটাল ২০৬টা অস্থি আছে, আমরা যদি এই মানব কঙ্কালতন্ত্রকে ভাগ করি তাহলে আমরা টোটাল দেখো দুইটা অংশ কিন্তু আমরা পাই। একটা হচ্ছে যেটাকে আমরা বলবো অক্ষীয় কঙ্কালতন্ত্র, এবং আরেকটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। সো আমরা এই অক্ষীয় আর উপাঙ্গীয় সবগুলা মিলে কিন্তু আলটিমেটলি ২০৬টা বানাবো ইনশাল্লাহ। তো দেখো, ধরো কথার কথা, এই যে আমাদের মস্তিষ্ক সহ আমাদের যে মুখমণ্ডল, এবং মাঝখানে আমাদের যে মেরুদণ্ড, এবং তার এই যে বক্ষপিঞ্জরটা তুমি দেখতেছো, বক্ষপিঞ্জরের মধ্যে আবার কিন্তু কি থাকে, বক্ষপিঞ্জরের মধ্যে কিন্তু পরশুকা অনেক কিছু থাকে। তো এই যে অংশটা, এটা হচ্ছে অক্ষীয় অংশ। আর উপাঙ্গীয় মানে আমাদের উপাঙ্গ কোনগুলো, এই যে হাত যেখানে লাগে, পা যেখানে লাগে। সো আমি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রকে কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমে যেটা বললাম, দেখো প্রথমটা হচ্ছে হাত, তাই না? হাত মানে কি? হাত মানে হচ্ছে বাহু। আর হাত যেখানে লাগে, হাত বুকে লাগে না, বক্ষে লাগে না, এই জন্য ওই চক্রটাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। এবার দেখো বাহুর মতো পা, আর পা যেখানে লাগে তাকে আমরা বলবো হচ্ছে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র। তাহলে উপাঙ্গীয় কোনগুলো? উপাঙ্গীয় খুবই ইজি। উপাঙ্গীয় গুলো হচ্ছে দেখো বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্রে লাগে হচ্ছে বাহু, আর শ্রোণী অস্থি চক্রে লাগে হচ্ছে আমাদের পা। তোমরা আলটিমেটলি দেখো, এই যে আমরা এই যে চিত্রটা আঁকছিলাম না, এই যে চিত্রটা আমরা আঁকছিলাম, ধরো এই চিত্র হিসাব করলে এই যে এখানে ধরো কথার কথা বক্ষ অস্থি চক্র, এখানে হাত, এখানে হচ্ছে বক্ষ অস্থি চক্র, এই যে হাত, ঠিক আছে, আর এই যে শ্রোণী অস্থি চক্র, আর এখানে হচ্ছে পা। মজা করে আর কি, সেইগুলাই হইতেছে আলটিমেটলি তোমার উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। এখন আসো আমাদের যে অক্ষীয় কঙ্কালতন্ত্রে কি কি আছে। প্রথমে আছে এই যে পুরাটা মাথা আর মুখ সহ, এই মাথা আর মুখ সহ পুরাটাকে আমরা বলতে পারি করোটি। করোটি করোটি কোনগুলো? এই যে এইটা দেখো, এই যে এই মস্তিষ্কের অংশটুকু আর এই যে মুখমণ্ডলীয় যে অংশটুকু, এটা মিললে হচ্ছে করোটি। করোটিকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, বুঝতেই পারতেছো। একটা হচ্ছে করোটির ক্ষুদ্রতম যে অংশ, তার নাম হচ্ছে করোটিকা। তুমি মনে রাখবা, নামের শেষে এরকম ইকা, ইকা, পিকা, চিকা, মিকা এগুলো পাইলে ক্ষুদ্র বুঝবা। তখন ধমনীর ছোট ধমনিকা, করোটির ছোট করোটিকা, কপাটির ছোট কপাটিকা, পুষ্পের ছোট পুষ্পিকা। ক্লিয়ার? আচ্ছা, আর করোটির এই মানে করোটির মধ্যে টোটালটা হচ্ছে করোটি, করোটিকা বাদে আর যেটা আছে মুখমণ্ডলীয় অস্থি। সো বাকি অংশটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি। ওকে, আচ্ছা। আর করোটি বাদে দেখো এই যে দেহর কাণ্ড না, এটা সেটাকে আমরা বলতে পারি দেহকাণ্ড। দেহকাণ্ড। আর দেহকাণ্ডেও কিন্তু দুই ধরনের অস্থি নিয়ে গঠিত। তো দেহকাণ্ডের একদম মাঝখান দিয়ে দেখো যেটা চলে গেছে এই ঘাড় থেকে, এটা হচ্ছে মেরুদণ্ড, এটা হচ্ছে মেরুদণ্ড। আর ওর চারিদিকে যে পাঁজরটা, যেটাকে আমরা বলি হচ্ছে বক্ষ পিঞ্জর। ক্লিয়ার আমার কথা? সেইগুলো হচ্ছে সব মিলে অক্ষীয় কঙ্কালতন্ত্র। আর উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কোনগুলো? আমাদের হাত যেখানে লাগে অর্থাৎ বক্ষ অস্থি চক্র, আর পা যেখানে লাগে এটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো তো করোটিকায় কি কি অস্থি আছে। মনে রাখার টেকনিক মনে রাখবা, ফসফেট,
ফসফেট। মারুফ স্যার দেখেন যে কেটে যাচ্ছে কিনা, ফোন ক্যামেরা দুইটাতে দেখেন, ফসফেট। সো এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল, ফ্রন্টাল কি বন্ধু দেখা যাচ্ছে? ওকে। ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল, আমি একটু লিখে দিই তারপরে বলতেছি কোনটা কোনটা। অক্সিপিটাল। এস দিয়ে হচ্ছে স্ফেনয়েড, স্ফেনয়েড। পি দিয়ে হচ্ছে প্যারাইটাল, পি দিয়ে হচ্ছে প্যারাইটাল। ই দিয়ে হচ্ছে এথময়েড, এথময়েড। এবং টি দিয়ে হচ্ছে টেম্পোরাল, টি দিয়ে হচ্ছে টেম্পোরাল। হ্যাঁ, সো অক্ষিয়ের করটির করটিকার অস্থি মনে রাখার টেকনিক হচ্ছে ফসফেট। আমি দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে ফ্রন্টাল, চাঁদির অস্থি এটা প্যারাইটাল, পিছনে দেখো সাপের ফোনার মধ্যে অস্থিটা আছে অক্সিপিটাল, দুই কানে টেম্পোরাল, আর দুইটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে স্ফেনয়েড এথময়েড। স্ফেনয়েড এথময়েড তাহলে কি কি দেখো, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল আর স্ফেনয়েড এথময়েড, এগুলো হচ্ছে অক্ষীয়। মনে রাখবে এইগুলোর মধ্যে সবগুলাই হচ্ছে সিঙ্গেল, শুধু দুইটা হচ্ছে ডাবল। যে দুইটা ডাবল সে দুটো মনে রাখার টেকনিক মনে রাখবা। টুম্পার যে পা, দেখো টুম্পার পা, বলো তো টুম্পার পা কি জোড় না বিজোড়? পা নর্মালি জোড় হয় না, দুইটা হয় না, জোড়। তাহলে টুম্পার দিয়ে কোনটা? টুম্পার দিয়ে হচ্ছে টেম্পোরাল, পা দিয়ে হচ্ছে প্যারাইটাল। এরা জোড় মানে কি? এরা হচ্ছে দুইটা। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে টেম্পোরাল সে হচ্ছে দুইটা, আর প্যারাইটাল সে হচ্ছে দুইটা, আর বাকি সব কিন্তু সিঙ্গেল। তাহলে বাকি সব কয়টা করে? বাকি সব একটা করে। তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের করটিকায় টোটাল 1 2 3 4 5 6, করটিকায় 6 ধরনের অস্থি আছে না? 6 ধরনের। কয়টি অস্থি আছে? 8টি, যেহেতু দুইটা হচ্ছে ডাবল। ক্লিয়ার? তাহলে করটিকায় আমরা টোটাল অস্থি দেখলাম কয়টা? 8টা দেখলাম। এবার সব মুখমণ্ডলীয় অস্থি। চলো আমরা মুখমণ্ডলীয় অস্থি নিয়ে একটু আলোচনা করে আসি। মনে রাখবো মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার একটা টেকনিক তোমাদেরকে আমি দিয়ে দিই। সেই টেকনিকটা হচ্ছে, মনে রাখবো মামার জানালায়, মামার জানালায় ভ্রমর পাই। সো মামার জানালায় ভ্রমর পাই। ওকে, সো কোনটাকে আমি একটু পরে বলছি। দেখো এই যে মুখমণ্ডলীয় এই যে অস্থিটা দেখছো, করটির একমাত্র নরনক্ষম অস্থি ম্যান্ডিবল, যেখানে গোফ থাকে, এটা হচ্ছে ম্যাক্সিলা। এই যে এখানে মেয়েরা হাসলে এখানে দেখো এরকম সুন্দর লাগে এই জায়গাটায়, এটা হচ্ছে জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক। মনে রাখবো আমাদের চোখ, চোখের মধ্যে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, চোখের এই অস্থিটার নাম হচ্ছে ল্যাক্রিমাল। তাহলে কি কি শিখলাম দেখো, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, জাইগোম্যাটিক, চোখে হচ্ছে ল্যাক্রিমাল। নাকের নোজ না, নোজ মানে নাক, নাকে এইখানে যে অস্থিটা থাকে, নোজ থেকে মনে রাখবা নেজাল। সো নোজ থেকে মনে রাখবা নেজাল। নাক যদি তুমি কেটে ফেলো তাহলে ওর ভিতরের অংশ পাওয়া যায় না, ভিতরে মানে ইনফেরিয়র। কার ভিতরে? নাকের ভিতরে। তাহলে নেজাল। আর ওই ফাঁকা যে জায়গাটা পাওয়া যাবে এটা হচ্ছে কঙ্কা। তাহলে কি কি শিখলাম দেখো, এটা যে আমরা শিখলাম কি, ম্যান্ডিবল, মা দিয়ে কি বলো? ম্যান্ডিবল। পরের মাতে হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা। যাতে বলো কিম্যাটিক, জাইগোম্যাটিক। নাতে হচ্ছে নেজাল, নাতে হচ্ছে নেজাল। লাতে হচ্ছে ল্যাক্রিমাল। ভোমরতে ভোমার। পাতে প্যালাটাইন, পাতে প্যালাটাইন। আর ইতে হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। সো ইনফেরিয়র নেজাল কঙ্কা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা দেখছিলাম করটিকায় সবগুলা ছিল সিঙ্গেল, দুইটা ছিল কাপল, জোড়। এখানে সবগুলাই জোড়, মাত্র দুইটা থাকবে সিঙ্গেল। কোন দুইটা সিঙ্গেল? মনে রাখবা ভূমি বেজোড়, ভূমি বিজোড়। তাহলে ভূমির ভতে কি? ভতে হচ্ছে ভোমার, আর মতে হচ্ছে ম্যান্ডিবল। সো এই ভোমার আর ম্যান্ডিবল তারা বিজোড়, মানে তারা একটা। দেখো এই যে ম্যান্ডিবল একটা, আর ভোমার যেটা এটা একটা। বাকি সব কয়টা? দেখো বাকি সব দুইটা, বাকি সব দুইটা। দেখো এখানে ছিল 6 ধরনের 8টা, এখানে দেখো 8 ধরনের। 8 ধরনের কিভাবে বলতেছি? 1 2 3 4 5 6 7 8, 8 ধরনের। সবগুলো ডাবল, 16 হওয়ার কথা ছিল, দুইটা সিঙ্গেল, এই জন্য 14টা। তাহলে 8 ধরনের 14টি। হ্যাঁ দেখো 8 ধরনের 14টি। তাহলে আমরা মুখমণ্ডলীয় অস্থি দেখলাম কয়টা? 14টা। তাহলে দেখো 14 আর 8 22 না? এই বাদে 14 আর 8 22, এই বাদে আমাদের করটিতে কি কি থাকে? এই বাদে আমাদের করটিতে থাকে হচ্ছে কর্ণাস্থি,
আমরা সবাই জানি কর্ণাস্থি 3 ধরনের, এটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস কিন্তু আমাদের দেহের ক্ষুদ্রতম অস্থি, সবগুলো থাকে 2টা করে, সবগুলো থাকে 2টা করে। আর হাইওয়েড নামে একটা অস্থি থাকে, হাইওয়েড, এই হাইওয়েড থাকে 1টা। টোটাল কয়টা দেখো, টোটাল হচ্ছে 7টা। সো মনে রাখবা আলটিমেটলি এই হাইওয়েডটা কিন্তু এখনো আমাদের অস্থি নাই, এটা 40 বছর বয়সে যে অস্থিতে পরিণত হয়, এখন এটা তরুণ অস্থি আছে। হ্যাঁ, 40 বছর যে বয়সে যে অস্থিতে পরিণত হয়, এখন এটা তরুণ অস্থি আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখো আমরা দেখলাম যে আলটিমেটলি করটিকায় আছে 8 ধরনের, 8টি, 6 ধরনের 8টি। মুখমণ্ডলীয়তে আছে হচ্ছে 8 ধরনের 14টি, তাহলে 14 আর 22, আর ওখানে দেখলাম 7। সো করটিতে আমরা টোটাল কতগুলো পাচ্ছি, করটিতে আমরা টোটাল পাচ্ছি 29টি। ওকে, 29টি। তাহলে করটিতে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 29টি। এখন দেখো আমরা দেখবো দেহকাণ্ড। সো দেহকাণ্ডে মেরুদণ্ড আছে, বক্ষপিঞ্জর আছে। সো প্রথমে আমরা কোনটা দেখবো, প্রথমে আমরা দেখবো হচ্ছে মেরুদণ্ড। তো দেহকাণ্ডে কি মেরুদণ্ড আছে, বক্ষপিঞ্জর আছে, তাই না? তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মেরুদণ্ড। মনে রাখবো মেরুদণ্ড যে অস্থিগুলা নিয়ে গঠিত, সেই অস্থিগুলাকে বলা হয় কশেরুকা। কশেরুকা, যেটাকে বায়োলজিতে আমরা বলি হচ্ছে ভার্টিব্রা। তাহলে মেরুদণ্ড যে অস্থিগুলা নিয়ে গঠিত তাকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রা। মনে রাখবা 5 ধরনের কশেরুকা আছে। টোটাল কত ধরনের কশেরুকা আছে? 5 ধরনের। মনে রাখার টেকনিক মনে রাখবা, সার, তিথি, লাল শাক কাটে, লাল শাক কাটে, সার, তিথি, লাল শাক কাটে। হ্যাঁ, এই সার দিয়ে মনে রাখবা সার্ভাইকাল, সার দিয়ে মনে রাখবা সার্ভাইকাল। তিথি, থতে মনে রাখবা থোরাসিক, থোরাসিক। লাল দিয়ে মনে রাখবা লাম্বার, শাক দিয়ে মনে রাখবা স্যাকরাল, আর কাটে দিয়ে মনে রাখবা কক্কিজিয়াল, কক্কিজিয়াল। তাহলে এইভাবে প্র্যাকটিস করবা, সার, তিথি, লাল শাক কাটে, সার, তিথি, লাল শাক কাটে, সার, তিথি, লাল শাক কাটে, 7, 12, 5, 5, 4। কয়েকবার বলো, সার, তিথি, লাল শাক কাটে, 7, 12, 5, 5, 4। সার, তিথি, লাল শাক কাটে, 7, 12, 5, 5, 4। তাহলে খেয়াল করে দেখো, টোটাল যদি আমরা হিসাব করি তাহলে এখানে 33টা অস্থি পাই। আমরা মেরুদণ্ডে কিন্তু পড়ছি 33টা অস্থি থাকে, রাইট? কিন্তু যখন আমাদের বয়স হয়ে যায় 26 বছর, সেই 26 বছর বয়সে যে কিন্তু এই 33টা অস্থি 26টি অস্থিতে পরিণত হয়। কিভাবে 26টা অস্থিতে পরিণত হয়? এই যে স্যাক্রাল 5টা হয়ে যায় একটি, তখন তার নাম হয়ে যায় স্যাক্রাম। মানে একবার নামের শেষে আজ বা আম থাকলে এক বচন হয়। আর এই কক্কিজিয়াল 4টা হয়ে যায় একটি, তখন তার নাম হয়ে যায় কক্কিক্স, তখন তার নাম কি হয়ে যায়? কক্কিক্স। তাহলে দেখো আলটিমেটলি এইখান দিয়ে 4টা কমছে, 4টা মাইনাস হয়েছে, আর এখান দিয়ে দেখো 3টা মাইনাস হয়েছে, 4 আর 3 7 না? তাহলে 33 থেকে যদি 7টা মাইনাস হয় তাহলে টোটাল হয়ে যায় কয়টা? 26টি। তাহলে এতটুকু মনে রাখবো আমরা যে মেরুদণ্ড বা মেরুদণ্ডের যে অস্থি কশেরুকারে 5 ধরনের, সার, তিথি, লাল শাক কাটে, 7, 12, 5, 5, 4। যখন এইটা 26 বছর বয়স আমাদের হয়ে যায় তখন এটা 26টা অস্থিতে পরিণত হয়। তখন 5টা স্যাক্রাল মিলে হয় একটি স্যাক্রাম, 4টা কক্কিজিয়াল মিলে হয় একটা কক্কিক্স। কোনটা কোন দেশীয় দেখো, সার্ভাইকাল, এই যে আমাদের একদম ঘাড়ের অঞ্চলে থাকে ঘাড়, তো ঘাড় মানে হচ্ছে গ্রীবা, রাইট? সেজন্য কিন্তু আমরা সার্ভাইকালকে বলবো গ্রীবা দেশীয় কশেরুকা, গ্রীবা দেশীয় কশেরুকা। থোরাসিক আমাদের বুকে থাকে, বুকে কি থাকে? বক্ষ। সো থোরাসিককে আমরা বলবো হচ্ছে বক্ষ দেশীয় কশেরুকা, বক্ষ দেশীয় কশেরুকা। লাম্বার দেখো আমাদের পেটে থাকে না, পেটে আমরা কোটি পড়ি না, কোটি, কোটি এরকম টানি, সেটা হচ্ছে কোটি দেশীয় কশেরুকা, কোটি দেশীয় কশেরুকা। স্যাক্রাল, মনে রাখবা শতে স্যাক্রাল, শতে শ্রোণী দেশীয়, শতে স্যাক্রাল, শতে শ্রোণী দেশীয়। আর কক্কিজিয়ালের উপর আমরা ভর করে বসি, আমাদের পাছা বা পুচ্ছ, জন্য আমরা ওটাকে বলবো পুচ্ছ দেশীয় কশেরুকা। কি দেশীয় কশেরুকা বলো? পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে পরিণত বয়সে আমাদের এই মেরুদণ্ড বা কশেরুকার সংখ্যা কয়টা থাকে? আমাদের মেরুদণ্ড বা কশেরুকার সংখ্যা থাকে হচ্ছে তোমার 26টা। আমরা 26টাই ধরবো। হ্যাঁ, মেরুদণ্ড আমরা ধরছি কয়টা? দেখো মেরুদণ্ড আমরা ধরছি 26টা। আর যে বক্ষপিঞ্জর দেখছো না তোমরা, এই বক্ষপিঞ্জরে কিন্তু তোমার থাকে একটি স্টারনাম, একটি স্টারনাম আর 12 জোড়া পরশুকা। তাহলে একটি স্টারনাম আর 12 জোড়া পরশুকা। হ্যাঁ, সব মিলে বলো তাহলে বক্ষপিঞ্জরে কতগুলো আছে? 25টা। তাহলে 25 আর 26 মিলে দেহকাণ্ডে হয় 51, 51 আর 29 মিলে অক্ষীয়তে টোটাল হয় কিন্তু 80টা। তাহলে এই হচ্ছে আমাদের অক্ষীয় যে কঙ্কালতন্ত্র। ক্লিয়ার? একটা কথা মনে রাখবা সবাই, এই যে সার্ভাইকাল কশেরুকাগুলো আমরা শিখলাম না, 7টা আছে সার্ভাইকাল, এই 7টার মধ্যে মনে রাখবা, এই 7টার মধ্যে, ঠিক আছে, নামগুলো কেমন আমি তোমাকে ধরো বলি। প্রথম যেটা,
এক নাম্বারটার নাম হচ্ছে অ্যাটলাস, অ্যাটলাস। দুই নাম্বারটার নাম মনে রাখবা অ্যাক্সিস, দুই নাম্বারটার নাম মনে রাখবা অ্যাক্সিস। ক্লিয়ার? আচ্ছা, আর 3 থেকে শুরু করে দেখো, 3, 4, 5, 6, এগুলো কোনো নাম নাই। এগুলো কি দেখো, C3, সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6। তোমরা একবার 7 নাম্বারটার একটা নাম আছে, 7 নাম্বারটার নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স, ভার্টিব্রাল প্রমিনেন্স। তাহলে আমাদেরকে কয়টা মনে রাখতে হবে? 3টা। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে অ্যাটলাস, 2 নাম্বার এক্সিস, 7 নাম্বার হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। অ্যাটলাস, এক্সিস এবং 7 নাম্বারটা হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে বক্ষপিঞ্জরে আমরা দেখছি না টোটাল, বক্ষপিঞ্জরে আমরা দেখছি না টোটাল 12 জোড়া পশুকা আছে। আমরা দেখছি না বক্ষপিঞ্জরে কি কি আছে? বক্ষপিঞ্জরে একটি আছে স্টারনাম, আর এই স্টারনামের সাথে লাগে হচ্ছে পরশুকা, পরশুকা। টোটাল কয় জোড়া পরশুকা আছে? 12 জোড়া, 12 জোড়া। মনে রাখবা এই যে পরশুকাগুলো স্টারনামে কিন্তু লাগে। তো ওর মধ্যে প্রথম 1 থেকে 7 জোড়া ওরা কিন্তু এই স্টার নামের সাথে যুক্ত হয়। ধরো কথার কথা, এটা যদি স্টার নাম হয় তাহলে প্রথম যে 1 থেকে 7 জোড়া, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 1 থেকে 7 জোড়া সরাসরি স্টার নামের সাথে যুক্ত হয়। এই জন্য 1 থেকে 7 জোড়াকে আমরা বলবো যারা যুক্ত হতে পারে তারা আসল না, তারা আসল পুরুষ, শুনছো না? তাহলে ওরা হচ্ছে আসল পরশুকা। তাহলে যারা যুক্ত হতে পারে ওরা হচ্ছে আসল পরশুকা। তাহলে 8ম থেকে 12তম জোড়া যায় আর কি, 8ম থেকে 12তম জোড়া ওরা সরাসরি স্টার নামের সাথে যুক্ত হতে পারে না বলে ওরা হচ্ছে নকল পরশুকা, ওরা হচ্ছে নকল পরশুকা। এর মধ্যে মনে রাখবা 8 নাম্বার, দেখো এই যে 8, 9 এবং 10, এরা একটা বাঁক গঠন করে যে টেকনিক্যালি তরুণাস্থি বনস্থি দ্বারা স্টার নামের সাথে যুক্ত হয়। তাহলে কারা কারা বাঁক গঠন করে? 8, 9 আর 10। এরা কি গঠন করে বলো তো? বাঁক। বাঁক মনে রাখবা, আর্চ মানে বাঁক, আর্চ মানে বাঁক। বাঁক গঠন করে কার সাথে লাগে? পরশুকার সাথে লাগে না? বায়োলজিতে মনে রাখবা পরশুকাকে বলা হয় কোষ্টা, কোষ্টা বা রিপস। তাহলে বলো তো 8, 9, 10 ওরা কোষ্টার সাথে আর্চ গঠন করছে না? জন্য এটাকে আমরা বলি কোস্টাল আর্চ। এটাকে আমরা কি বলি বলো? কোস্টাল আর্চ। আর 11তম এবং 12তম এরা কোনোভাবেই পরশুকার সাথে লাগে না, এরা অলওয়েজ ভেসে থাকে। এই যে কারা কারা দেখো, এই যে 11 আর 12, এরা 12 এরা মাংসপেশিতে ভেসে থাকে। এই জন্য এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। এদেরকে কি বলা হয়? ভাসমান পরশুকা বলা হয়। ক্লিয়ার আমার কথা? এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। তাহলে এই ছিল হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র। এখন আমরা পড়বো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। সো অক্ষীয় কঙ্কালতন্ত্রের পরে আমরা এখন যে কঙ্কালতন্ত্র পড়বো সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। তো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে দেখো প্রথমে আছে কি? বাহু। বাহু মানে হাত বোঝাচ্ছে, এটা ঊর্ধ্ব বাহু, এটা নিম্ন বাহু, আর এটা হচ্ছে হাত, রাইট? আর বক্ষ অস্থি চক্র মনে রাখবা 2 ধরনের অস্থি দ্বারা গঠিত। তার মধ্যে এক ধরনের অস্থিকে বলা হয় ক্লাভিকল, আর আরেক ধরনের অস্থিকে বলা হয় স্ক্যাপুলা। তাহলে সবাই মনে রাখবা এই ক্লাভিকল আর স্ক্যাপুলা মিলেই হচ্ছে বক্ষ অস্থি চক্র, তাই না? এখন সবই তোমরা পারো, আমি একবার রিভাইজ করাচ্ছি। ক্লাভিকল আর স্ক্যাপুলা এটা মিলেই কিন্তু হয় বক্ষ অস্থি চক্র। মনে রাখবা ক্লাভিকল থাকে 2টা, স্ক্যাপুলা থাকে 2টা। তাহলে বক্ষ অস্থি চক্রে টোটাল অস্থি আছে কয়টা? 4টা। ক্লিয়ার আমার কথা? আরেকটা কথা মনে রাখবা, এই ক্লাভিকলটা হচ্ছে ইটালিক এফ আকৃতির হয়, ইটালিক এফ আকৃতির। আর স্ক্যাপুলাটা হচ্ছে ত্রিকোণাকার। হ্যাঁ, স্ক্যাপুলাটা হচ্ছে ত্রিকোণাকার, এরকম মনে রাখতে হবে। এবার হচ্ছে বাহুর অস্থি আমরা পড়বো। তাহলে বক্ষ অস্থি চক্রে আমরা দেখলাম টোটাল কয়টা আছে? 4 ধরনের। হ্যাঁ, 4 ধরনের না, 2 ধরনের, ক্লাভিকল আর স্ক্যাপুলা 2 ধরনের, 2টা 2টা করে, তাহলে 4টা। তো এখন দেখো আমরা বাহুর অস্থি সম্পর্কে জানবো। কার অস্থি সম্পর্কে জানবো? বাহু। ওকে, সো বাহু আমরা আগে এক হাত কল্পনা করি। তো উপরের দিকে যে বাহু আছে এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু। এটা হচ্ছে কি বাহু বলো? ঊর্ধ্ব বাহু। এবারে এখানে কি আছে? নিম্ন বাহু। নিম্ন বাহু না? তাহলে মনে রাখবো আমরা ঊর্ধ্ব বাহুর অস্থিকে এটাকে আমরা কি বলি? হিউমেরাস। হিউমেরাস থাকে কয়টা? একটা, এক হাতে, এক হাতে। আর নিম্ন বাহুতে 2 ধরনের অস্থি থাকে, এটা হচ্ছে রেডিয়াস, রেডিও আলনাও আমরা বলি, এটা হচ্ছে আলনা, তাই না? এক হাতে আমরা হিসাব করলে রেডিয়াস আছে একটা, আলনা আছে একটা। তো এরপরে কি অস্থি আছে জানো? কার্পাল। কার্পাল কোনগুলো? যে মেয়েরা যেখানে চুরি পরে, মনে রাখবা এই শাড়িতে 4টা, এই শাড়িতে 4টা, কার্পাল। ঠিক আছে, কার্পাল। তাহলে কার্পাল টোটাল 4টা 4টা কয়টা আছে? 8টা।
কার্পালের পরে দেখো এই যে এই আঙুল আর কার্পালের মাঝখানে যে কার্পালটা রয়েছে, মেটা মানে মাঝে না, সো ওটার নাম হচ্ছে মেটাকার্পাল। যেহেতু মেটা মানে মাঝে, এটা হচ্ছে মেটাকার্পাল। মেটাকার্পাল কটা দেখো, 5টা আঙ্গুল থেকে মনে রাখবো 5টা, মেটাকার্পাল 5টা। আর আঙ্গুলকে আমরা ফিঙ্গার বলি না, গ্রিকে ফিঙ্গারকে বলা হয় ফ্যালাঞ্জাস। ফ্যালাঞ্জাস মানে আঙ্গুল। তাহলে আঙ্গুলে কয়টা অস্থি আছে খেয়াল করে দেখো, আমাদের আঙ্গুলে এই 4টা যে আঙ্গুল, এই 4টাকে তুমি 3 বার করে ভাগ করতে পারো, 3টা করে হাড্ডি আছে, 3 4 12, আর বৃদ্ধাঙ্গুলিকে 2 বার, তাহলে 12 আর 2 কত 14। তাহলে ফ্যালাঞ্জাস আছে দেখো 14টা, তাহলে হিসাব করো 14 আর 5 19 আর 8 27 আর এই 3 30, তাহলে এক বাহুতে আছে 30টা এক হাতে। টোটাল যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে টোটাল আমরা বাহুতে দেখবো অস্থি আছে 60টা। টোটাল আমরা বাহুতে কি দেখবো, টোটাল আমরা বাহুতে দেখবো হচ্ছে অস্থি আছে 60টা, তাই না, 60টা। এই যে তাহলে বাহুতে আমরা পাইলাম কয়টা, 60টা। ওকে, এরপর দেখো আমরা দেখবো শ্রোণী অস্থিচক্র। মনে রাখবো সবাই, শ্রোণী অস্থিচক্রে, শ্রোণী অস্থিচক্রের নিচে কি আমাদের হিপ বোন আছে না, হিপ মানে পশ্চাৎ দেশ, পাছা। হিপ হপ ড্যান্স শুনছো না, কিন্তু পশ্চাৎ দেশ বেশি নাচে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, সো শ্রোণী অস্থিচক্র কি, তাহলে কি বোন দ্বারা, হিপ মানে যেহেতু পাছা বা পশ্চাৎ, তাহলে ওই বোনটার নাম কি, হিপ বোন। হিপ বোন কয়টা থাকে, 2 সাইডে 2টা, তাহলে হিপ বোন হচ্ছে 2টা। এই 2টা মিলায়ে হচ্ছে এই শ্রোণী অস্থিচক্র। ওকে, সো হিপ বোন আবার কিন্তু 3 ধরনের অংশ নিয়ে গঠিত, আইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এটা তোমরা পড়বার, এটাও সমস্যা নেই। এবার সব পা, পায়ে কি কি ধরনের অস্থি থাকে দেখো, পায়ের অস্থি আর এই যে বাহুর অস্থি, তুমি এটা অনেকটা কম্পেয়ার করতে পারবা, খেয়াল করে দেখো তো। তো আমি যদি এখানে লিখি, এখানে এবার লিখি পা। ওকে, ওই যে হিউমারাসের জায়গায় এখানে হবে দেখো ফিমার। ফিমার কয়টা, একটা। রেডিয়াস আলনার জায়গায় হবে টিবিয়া ফিবুলা, সবাই জানো। রেডিয়াস আলনার জায়গায় হবে হচ্ছে টিবিয়া ফিবুলা। টিবিয়া কয়টা, একটা। ফিবুলা কয়টা, একটা। কার্পালের জায়গায় পায়ে হবে টার্সাল। মেটাকার্পালের জায়গায় তাহলে কি হবে বলো, মেটাটার্সাল। ফ্যালাঞ্জেস সব জায়গাতেই ফ্যালাঞ্জেস, তাহলে ফ্যালাঞ্জেস সব জায়গাতেই দেখো ফ্যালাঞ্জেস। মনে রাখবা, টার্সাল ছিল কয়টা, কার্পাল ছিল কয়টা, 8টা না, বা টার্সালে দেখো একটা কম, 7টা। কেন একটা কম, কারণ আমাদের হাঁটুতে, যে হাঁটুতে একটা এখানে অস্থি থাকে, হচ্ছে প্যাটেলা। এটা ছোটবেলায় থাকে না, 6 মাস পরে হামাগুড়ি দিয়ে দিতে হয়ে যায়, এই প্যাটেলা একটা থাকে না, এটা পায়ে যেহেতু এটা এক্সট্রা অস্থি, এই জন্য আল্লাহ এখান থেকে কমাই দিছে। আর মেটাটার্সাল মেটাকার্পালের মতো কয়টা, 5টা। ফ্যালাঞ্জেস কয়টা বলো তো, 14টা। তাহলে ওভারঅল এরও কয়টা হবে, এক পায়ে 30টা, 2 পায়ে 60টা। আমরা যদি পা হিসাব করে দেখো, পায়ে কয়টা হয়েছে টোটাল, পায়ে যে দেখো টোটাল হয়েছে হচ্ছে 60টা। 60, তাহলে 60 আর 2 62, আর 60 আর 4 সব মিলে উপাঙ্গীয়তে হয় হচ্ছে 126। 126 আর 80 সব মিলে হয় 260। তাহলে এই ছিল হচ্ছে আমাদের দেখো টোটাল কঙ্কাল তন্ডের 206 অস্থি। এর মধ্যে আমরা এই কার্পাল আর টার্সাল এই অস্থিগুলো আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আমাদের কোন অস্থিগুলো সম্পর্কে জানতে হবে, একটু আমাদেরকে জানতে হবে কার্পাল অস্থি সম্পর্কে আর টার্সাল অস্থি সম্পর্কে। নামগুলো একটু পরীক্ষা এমসিকিউতে আসে, পুরোপুরি মুখস্থ না করলেও আমাদেরকে একটু শিখে নিতে হবে। মনে রাখবা কার্পাল অস্থি 8টা, মনে রাখার একটা টেকনিক আছে কমন। শি লুকস টু প্রিটি, সে তাকে খুবই সুন্দর লাগতেছে, খুবই প্রিটি। ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার, তাহলে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এটা হচ্ছে 8টা কার্পাল মনে রাখার টেকনিক। হ্যাঁ, সি দিয়ে মনে রাখবা স্ক্যাফয়েড, সি দিয়ে কি ফয়েড, স্ক্যাফয়েড। লুকস এর লুতে হচ্ছে লুনেট, লুনেট। হ্যাঁ, ঠুতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, ঠুতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল। প্রিটিতে হচ্ছে পি, তাহলে পিসি ফর্ম, কি ফর্ম, পিসি ফর্ম। ট্রাই দিয়ে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। পরে টুতে হচ্ছে ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড। ক্যাচ দিয়ে হচ্ছে ক্যাপিটেট, আর হার দিয়ে হচ্ছে হ্যামেট। তাহলে পরীক্ষায় কি প্রশ্ন আসবে জানো, নিচের কোনটি কার্পাল অস্থি নয়, কার্পাল নয় কোনটা, সেইগুলা দিয়ে দিবে, যে কোনো একটা আলাদা দিবে। অপশন দিচ্ছি দেখো, ক্যাপিটেট, হ্যামেট, ক্যালকেনিয়াস, ট্রাপিজয়েড। তাহলে অ্যান্সার কি, ক্যালকেনিয়াস। মনে থাকবে আমার কথা। আচ্ছা, এরপরে আসো কার্পালের পরে দেখো টার্সাল আছে কয়টা, টার্সাল আছে 7টা। যদিও কার্পাল 8টা জানার পরে টার্সাল 7টা জানা লাগে না, তাও তোমাদেরকে একটু আমি শেখাই দিই। মনে রাখবে একটা ছেলে আছে, নাম হচ্ছে নেকু। সেই নেকু তার বন্ধুকে, তার বন্ধুর নাম হচ্ছে ক্যালাস, ক্যালাসকে টাঙ্কি মারা শেখায়। তাহলে নেকু ক্যালাসকে কি শেখায়,
নেকু ক্যালাসকে টাঙ্কি শেখায়। হ্যাঁ, দেখো এই নে দিয়ে হচ্ছে কি নেভিকুলার, মনে রাখবো যেহেতু নেকু পাওয়ারফুল ওর টিচার, নেকুর উপর 3 পাওয়ার দিয়ে দিলাম। নে দিয়ে হচ্ছে কি বলো, নেভিকুলার, নেভিকুলার। কুতে হচ্ছে কুনিফর্ম, কুনিফর্ম। ক্যালাসকে দিয়ে হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালাসকে দিয়ে ক্যালকেনিয়াস। টাঙ্কির টা দিয়ে হচ্ছে টেলাস, আর কি দিয়ে হচ্ছে কিউবয়েড, কিউবয়েড। হ্যাঁ, সংখ্যা কোনটা খেয়াল করো, তাই এখন কুয়ের উপরে 3 আছে না, তাহলে এটা হচ্ছে 3টা, আর বাকি সব একটা করে। তো বাকি সব একটা করে হলে টোটাল কয়টা হয়, 3 আর 4 7টা। কাহিনী শেষ। তাহলে আমরা কার্পাল 8টা এবং টার্সাল 7টা কিভাবে মনে রাখতে হয় সেটাও কিন্তু আমরা শিখলাম। তাহলে এই হলো আমাদের টোটাল 206টা অস্থি। ওকে, সো এখন আমরা যে টপিকটা পড়বো সোফার, এই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, সিকিউ এর জন্য এমসিকিউ তে আসতে পারে। তো একটি আদর্শ কশেরুকার গঠন, আমরা একটু আগেই 5 ধরনের কশেরুকা, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং ককিক্স বা স্যাক্রাল বা ককিজিয়াল, এই 5 ধরনের কশেরুকা শিখে এসেছি। তো প্রথম কথা হচ্ছে ভাই, আদর্শ কশেরুকা আমরা কোথায় পাবো? খুব নর্মাল, যেখানে সবচেয়ে বেশি কশেরুকা আছে সেখানে আদর্শ কশেরুকা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা দেখছি বক্ষদেশীয় কশেরুকা আছে সবচেয়ে বেশি 12টা। তো ওর মধ্যেই কিন্তু যেটা মোটামুটি মধ্য বক্ষদেশীয়, মানে 12টার মধ্যে মাঝামাঝির দিকে যে আর কি যে কশেরুকাটা আছে থোরাসিক, সেটাকে আমরা মোটামুটি আদর্শ কশেরুকা বলতে পারি। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এটা আদর্শ কশেরুকার মধ্যে যে অংশগুলো থাকে, সেই অংশগুলোর মধ্যে আমি যদি তোমাদেরকে একটু নর্মালি বলার ট্রাই করি, তোমরা মনে রাখবা একটা আদর্শ কশেরুকা, সেই আদর্শ কশেরুকাকে আমরা প্রধান 2টা ভাগে ভাগ করতে পারি। তো আমাদের প্রথম যে ভাগটা, সেই ভাগটার নাম হচ্ছে সেন্ট্রাম। সেন্ট্রাম, সেন্ট্রাম কথাটা সেন্টার থেকে আসছে। দেখো এই যে অংশটা, এই অংশটা একদম একটা কশেরুকার সেন্টারে থাকে। সো এটাই মূলত ভার্টিব্রাল বডি, সেটাকে কিন্তু আমরা বলতে পারি ভিবি। সো ভিবি মানে কি, ভার্টিব্রাল বডি বা ভার্টিব্রাল যে দেহ, সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, সো আমি এখানে একটু লিখে দিই যে ভিবি ইকুয়াল টু হচ্ছে ভার্টিব্রাল বডি। সো ভার্টিব্রাল বডি, হ্যাঁ, এটাই কশেরুকার সবচেয়ে সম্মুখ অংশ, সবচেয়ে বড় অংশ। সেগুলো তোমরা জানো, লেখার দরকার নেই, আমি লিখলাম না, পরীক্ষায় লিখবা কিন্তু, হ্যাঁ, সবচেয়ে বড় অংশ, সম্মুখ অংশ। এরপরে বাকি যে অংশগুলো দেখো, সেগুলো হচ্ছে আর্চ। একটু আগে তোমাদেরকে বলছে আর্চ মানে বাঁক, মানে দেখো এইখান দিয়ে শুরু করে এই পর্যন্ত যা যা আছে, এখান দিয়ে শুরু করে এইখানে যা যা আছে সবগুলা মিলেই হচ্ছে আলটিমেটলি আমরা বলি আর্চ। কি বলি বলো? আর্চ। তো আর্চের মধ্যে কি কি থাকে দেখো, এইগুলো জানতে গেলে তোমাকে এই চিত্রটাকে সাইডে রেখে একদম কার্টুন একটা চিত্র শেখো। ধরো এইটা হচ্ছে তোমার ভিবি বা সেন্ট্রাম, ভার্টিব্রাল বডি। দেখো আর্চের মধ্যে ভার্টিব্রাল বডির ঠিক উপরে একটা ছিদ্র আছে না, মানে একবার ফোরামেন মানে ছিদ্র, এই ছিদ্রটাকে বলা হবে ভিএফ। ভিএফ মানে কি, ভার্টিব্রাল ফোরামেন। ক্লিয়ার? এই যে দেখো, এই যে এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ওকে, আচ্ছা, এবার দেখো এর উপরে সোজা খাড়া একটা প্রসেস দিবা, এটা খাড়া চুলের স্পাইক করা, স্পাইনের মতো না, যেমন মনে রাখবে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এই যে এটা এই খাড়া যেটা, এটা কি প্রসেস? স্পাইনাস প্রসেস। এবং দুই দিকে দেখবো দুইটা আড়াআড়ি প্রসেস আমরা দিব, মনে রাখবো ট্রান্সভার্স মানে আড়াআড়ি, এই জন্য এই দুটো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স মানে আড়াআড়ি, তাহলে এই দুটো কি প্রসেস? দেখো এটা ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। আমি লিখে দিচ্ছি যে ট্রান্সভার্স মানে হচ্ছে আড়াআড়ি। ওকে, তো তোমাকে এই চিত্রটা একটু মনে রাখতে হবে। সেই চিত্রটা কি? চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল বডির ঠিক উপরে ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ছিদ্র, উপরের দিকে সোজা স্পাইনাস প্রসেস, আর আড়াআড়ি যে দুইটা প্রসেস এইভাবে আছে, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এইবারে তুমি মনে রাখবা যে এই দিক দিয়ে তুমি একটা দিবা পিএল পাসাইলাথি, এই দিক দিয়ে একটা দিবা তুমি পিএল মানে পাসাইলাথি, মানে এখানে একটা পেডিকল ল্যামিনা, পেডিকল ল্যামিনা। ক্লিয়ার আমার কথা? তাহলে কি কি শিখলাম দেখো, আর্চের মধ্যে 1 নাম্বার শিখলাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, 2 নাম্বার শিখলাম কি, স্পাইনাস প্রসেস, 3 নাম্বার কি শিখলাম, ট্রান্সভার্স প্রসেস, 4 নাম্বার কি শিখলাম, পেডিকল, 5 নাম্বার কি শিখলাম, ল্যামিনা। একটা জিনিস মনে রাখবা, দেখো যে প্রত্যেকটা ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসের এইখানেই কিন্তু থাকে আর্টিকুলার প্রসেস, এটা কিন্তু আর্টিকুলার প্রসেস। তাহলে মনে রাখবে এই যে ট্রান্সভার্স প্রসেসের মাঝখানেই কিন্তু আবার, এর মধ্যেই কিন্তু আবার মনে রাখতে পারো এখানে এপি থাকে, এপি মানে কিন্তু আর্টিকুলার প্রসেস, মনে থাকবে। এখন তুমি চিন্তা করে দেখো তো, স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস দুইটা ল্যামিনার সংযোগস্থলে আছে না, তাহলে আমরা লিখতে পারি এটা 2 ল্যামিনার মাঝে থাকে, 2 ল্যামিনার মাঝে। দেখো তো ট্রান্সভার্স প্রসেস, এটা পেডিকল আর ল্যামিনার মাঝখানে আছে না, তাহলে এটা আমরা লিখবো পেডিকল ও ল্যামিনার মাঝে। দেখো পেডিকল কই আছে? পেডিকল দেখো আছে ভার্টিব্রাল বডি আর ট্রান্সভার্স প্রসেসের মাঝে, তাহলে ভার্টিব্রাল বডি ও ট্রান্সভার্স প্রসেসের মাঝে। ল্যামিনা কই আছে? ল্যামিনা দেখো আছে
ট্রান্সভার্স প্রসেস ও স্পাইনাস প্রসেসের মাঝে, ও এসপি এর মাঝে। তাহলে কার অবস্থান কোথায় তুমি পারবা না, একদম পানির মতো সহজ না? তাহলে বলতো আর্টিকুলার প্রসেস যদি দিতাম, সেও কার মতো আছে, সেও এই ট্রান্সভার্স প্রসেসের মতো পেডিকল ও ল্যামিনার মাঝখানে আছে, তাই না? তাহলে দেখো আমি যদি টোটাল এই কার্টুন চিত্রটা মনে রাখতে পারি, যে প্রথমে আমি দিলাম ভার্টিব্রাল বডি, তার উপরে একটা ভার্টিব্রাল ফোরামেন, উপরে কাটার মতো স্পাইনের মতো স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স মানে আড়াআড়ি ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স প্রসেসের এখানেই থাকবে আর্টিকুলার প্রসেস, আর এই দিক দিয়ে একটা পাসাইলাতি মানে পেডিকল ল্যামিনা, এদিক দিয়ে একটা পাসাইলাতি মানে পেডিকল ল্যামিনা। তাহলে আমি পুরা কোথায় কি আছে সব বলে দিতে পারবো না? এক্স্যাক্টলি আমি কিন্তু কোথায় কি আছে সব ডিটেলসে বলে দিতে পারবো। সো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কি, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের একটি আদর্শ কশেরুকার গঠন। সো তোমরা এই চিত্রটা পরীক্ষায় আসলে আঁকবা এবং লিখবা। একটি আদর্শ কশেরুকাকে আমরা প্রধান দুইটা অংশে ভাগ করতে পারি। এটা হচ্ছে সেন্ট্রাম, সেন্ট্রাম সম্পর্কে লিখবা, এটা সবচেয়ে সম্মুখ অংশ, সবচেয়ে বৃহৎ অংশ, প্রধান অংশ, এবং আর্চ দেখবা, আর্চ নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। কোনটা কার কার মাঝখানে আছে একটু অবস্থানটা বলে দিবা, তাহলে কিন্তু 3-3 4-4 ইনশাল্লাহ পেয়ে যাবা, আর এমসিকিউ আসলেও পারবা। সো আমরা দেখো, আমরা যখনই ছোটবেলা থেকে 3 ধরনের পেশি সম্পর্কে কিন্তু আমরা শিখে এসেছি। যখনই আমরা পেশি পড়ছি, দেখো আমরা কিন্তু নর্মালি 3 ধরনের পেশি সম্পর্কে শিখছি, রাইট? ওকে, সো একটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি। এই 3 ধরনের পেশি সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। সো এই 3 ধরনের পেশির যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু আমাদের সিকিউ এর জন্য এবং এমসিকিউ এর জন্য, বোথ সিকিউ এবং এমসিকিউ এর জন্য 100% ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমাদেরকে এই 3টা জিনিসের পার্থক্য একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? সো কিভাবে মনে রাখবো খেয়াল করো। দেখো, ধরো আমরা সবাই জানি যে 3 ধরনের পেশি রয়েছে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশিকে রৈখিক পেশিও বলা হয়, আর অনৈচ্ছিক পেশিকে মসৃণ পেশিও বলা হয়। একদম শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো 10 নম্বরে চলে যায় এদের প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে কে ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করা যাবে, ইচ্ছা মতো সবকিছু করা যাবে, আর তোমার ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো। তো মনে রাখবা, এই যে হাত পায়ের পেশি, এই ঐচ্ছিক পেশি যেগুলা, এইগুলাই একমাত্র আমরা ইচ্ছাধীন নাড়াচড়া করতে পারি। তো একমাত্র ঐচ্ছিক পেশির প্রকৃতিই কিন্তু হচ্ছে ঐচ্ছিক। অনৈচ্ছিক পেশি নামের মধ্যেই আছে ওর প্রকৃতি অনৈচ্ছিক। এবং হৃৎপেশি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হলেও তুমি তোমার হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণ নিজে নিজে করতে পারো না। নিজে নিজে বলতে তুমি বললাই থেমে যাও, থেমে গেল, এমন তো হয় না। সো হৃৎপেশির প্রকৃতিও কিন্তু অনৈচ্ছিক। তাহলে একমাত্র কার প্রকৃতি ঐচ্ছিক? ঐচ্ছিক পেশির প্রকৃতি হচ্ছে ঐচ্ছিক। ক্লিয়ার? এবং তুমি চিন্তা করে দেখো, আমরা যদি সংকোচন ক্ষমতা চিন্তা করি, তাহলে ঐচ্ছিক পেশি তুমি যত দ্রুত সম্ভব ইচ্ছা মতো থাপড়ায়, মানে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবা না। তাহলে ঐচ্ছিক পেশির সংকোচন ক্ষমতা সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে শক্তিশালী। এর ঠিক বিপরীত হচ্ছে অনৈচ্ছিক পেশি, ওর সংকোচন ক্ষমতা সবচেয়ে ধীর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী। ঠিকভাবে খেয়াল করো, ধরো একটা নালী থেকে আরেকটা নালীর মধ্যে যখন বস্তুর আদান প্রদান হয়, অনেক সময় লাগে না? বিভিন্ন নালী, হ্যাঁ, আমাদের জনন নালী, অন্ন নালী, এই নালী সেই নালী, পাকস্থলীর মধ্যে সবকিছু, হ্যাঁ, এগুলো আলটিমেটলি কিন্তু তোমার অনৈচ্ছিক পেশি। এই সকল ধরনের নালীর মধ্যে চলাচল কিন্তু অত্যন্ত মন্থর হয় এবং দীর্ঘস্থায়ী হয়। এবং হৃৎপিণ্ড হচ্ছে সবচেয়ে পারফেক্ট, পরিমিত এবং ছন্দময়। পরিমিতভাবে দ্রুত এবং ছন্দময়, তাই না? ওটা একদম নির্দিষ্ট রেটে কিন্তু পাম্প করে। তাহলে কোনটার প্রকৃতি ঐচ্ছিক? ঐচ্ছিক পেশির। বাকিগুলোর প্রকৃতি হচ্ছে অনৈচ্ছিক, এবং সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী হচ্ছে ঐচ্ছিক পেশি। এরপরে সবচেয়ে মন্থর এবং দীর্ঘস্থায়ী হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর পরিমিত এবং ছন্দময় হচ্ছে হৃৎপেশি। আচ্ছা, মনে রাখবা, খেয়াল করো, আমাদের পেশিগুলোর গঠনের মধ্যে প্রথম যেটা ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকার। ঐচ্ছিক পেশি নলাকার। এবং মনে রাখবো, আমাদের হৃৎপেশি কিন্তু শাখাযুক্ত, শাখান্বিত। ক্লিয়ার? হৃৎপেশি বিভিন্ন শাখান্বিত, আর ঐচ্ছিক পেশি হচ্ছে নলাকার। আর দেখো একদম মাঝে কোনটা আছে? মাঝে অনৈচ্ছিক পেশি আছে না? এটা মাঝে আছে না? এই দুইটার ঐচ্ছিক আর হৃৎপেশির মাঝে আছে না? তাহলে মাতে দেখো মাকু আকৃতির। তাহলে এটা হচ্ছে কেমন আকৃতির? মাকু আকৃতির। মাকু আকৃতির মানে কি জানো? যে দুই প্রান্ত সরু হয় এবং মাঝখানে কিন্তু এরকম মোটা হয়, এটা হচ্ছে মাকু আকৃতির। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো মনে না রাখলেও চলবে। সার্কোলেমা, সার্কো মানে হচ্ছে পেশি, লেমা মানে আবরণ। দেখো আমি লিখে দিচ্ছি, সার্কো যে লেমা বলছে, এর মধ্যে সার্কো মানে হচ্ছে পেশি, মায়ো মানেও যেমন পেশি, সার্কো মানেও পেশি, আর এই লেমা মানে হচ্ছে আবরণ। ঠিক আছে? তাহলে পেশির যে আবরণ অর্থাৎ সার্কো লেমা, এই সার্কো লেমা কার সবচেয়ে স্পষ্ট? স্পষ্ট হচ্ছে ঐচ্ছিক পেশির। কার সূক্ষ্ম? মনে রাখবো, যত ভালো, একদম মোস্ট ভালো ভালো বৈশিষ্ট্য বলবে সব হৃৎপেশির। তাহলে সার্কোলেমা স্পষ্ট হচ্ছে ঐচ্ছিক পেশির, সূক্ষ্ম হচ্ছে হৃৎপেশির, আর অস্পষ্ট কার হবে? অনৈচ্ছিক পেশির। ক্লিয়ার? দেখো নিউক্লিয়াসের সংখ্যা, দেখো যার সংকোচন প্রসারণ ক্ষমতা, যার তোমার হচ্ছে অনেক দ্রুত, তার অনেক নিউক্লিয়াস লাগবে না? এটা দেখো ঐচ্ছিক পেশির নিউক্লিয়াস কয়েকশো,
আর অনৈচ্ছিক পেশির নিউক্লিয়াস দেখো একটি এবং হৃৎপেশিরও কিন্তু একটি, কথা মনে থাকবে। তাহলে অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি ওদের কিন্তু আলটিমেটলি নিউক্লিয়াসের সংখ্যা একটি করে। দেখো যাদের একটা করে নিউক্লিয়াস থাকে তারা অবশ্যই কই থাকবে, কেন্দ্রে থাকবে না। তাহলে দেখো হৃৎপেশিও কেন্দ্রে আছে। আর এটা যে স্ফীত অংশ বলছে, স্ফীত অংশ বলতে আসলে কেন্দ্রেই কিন্তু মূলত বোঝাইছে। তাহলে আর যার অনেকগুলা নিউক্লিয়াস, কয়েকশো নিউক্লিয়াস, তার কিন্তু ম্যাক্সিমাম সবগুলা কোন দিকে থাকবে, পরিধির দিকে থাকবে না। তাহলে আমরা মনে রাখবো নিউক্লিয়াস একটি করে কার কার, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। যাদের নিউক্লিয়াস একটি করে তাদের নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, আর যাদের নিউক্লিয়াস কয়েকশো ঐচ্ছিক পেশি তার নিউক্লিয়াস পরিধির দিকে থাকে। দেখো শাখা প্রশাখা যদি তুমি মনে রাখতে চাও, শাখা প্রশাখার ক্ষেত্রে মনে রাখবা এই যে প্রথম দুইটা অর্থাৎ ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি হচ্ছে শাখাবিহীন, ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি হচ্ছে শাখাবিহীন, আর হৃৎপেশি হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। মনে থাকবে হৃৎপেশি হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। ইন্টারক্যালেটেড ডিস্ক এটা হৃৎপেশির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র হৃৎপেশির থাকবে, অনৈচ্ছিক পেশির এবং ঐচ্ছিক পেশির কিন্তু থাকবে না। অনৈচ্ছিক পেশির এবং ঐচ্ছিক পেশির কিন্তু থাকবে না। তবে আড়াআড়ি দাগ বা অনুপ্রস্থ রেখা কার কার আছে, প্রথমটার আছে অর্থাৎ ঐচ্ছিকের আছে এবং হৃৎপেশির আছে, কার নাই, আমাদের অনৈচ্ছিক পেশির নাই। মনে থাকবে। এবার তো অবস্থান দেখো, অবস্থান সবচেয়ে ইজি। আমাদের ওই যে হাত পা, হাত ও পায়ের পেশি কি, ঐচ্ছিক পেশি। আমাদের দেখো চোখ, আমরা চোখও কিন্তু নাড়াইতে পারি। জিহ্বা, গলবিল, এই চোখ জিহ্বা গলবিল সবই নাড়াইতে পারি না। তো হাত ও পায়ের পেশি, চোখ জিহ্বা গলবিল। দেখো হাত ও পায়ের পেশি, চোখ জিহ্বা গলবিল, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। বিভিন্ন নালী, পৌষ্টিক নালী, রক্ত নালী, শ্বাস নালী, মূত্রথলি, জরায়ু নালী, এগুলো সবই অনৈচ্ছিক পেশি। আর হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম যেটা, সেটা অবশ্যই হৃৎপেশি। মূলত কোন পেশির কাজ, অঙ্গ সঞ্চালন ঘটানো, অঙ্গ সঞ্চালন ঘটানো ঐচ্ছিক পেশি। কোন পেশির কাজ, বিভিন্ন নালীতে বস্তু চলাচল নিয়ন্ত্রণ করা, অনৈচ্ছিক পেশি। আর কোন পেশির কাজ, হৃদস্পন্দন ঘটানো, হৃৎপেশি। তাহলে দেখো গল্প আকারে আমরা সবগুলা পেশির মধ্যে পার্থক্য শিখে ফেললাম। এই পার্থক্যগুলো কিন্তু প্রায় পরীক্ষায় ইনশাল্লাহ চলে আসে। তো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির পার্থক্য না পড়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না। সো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশির পার্থক্য না পড়ে কিন্তু পরীক্ষা হলে কোনোভাবেই কিন্তু যাওয়া যাবে না। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আমরা পড়বো হচ্ছে সংকোচন প্রসারণ পেশি। তাহলে এরপরে আমরা কি পেশি পড়বো, এরপরে আমরা পড়বো সংকোচন প্রসারণ পেশি। দেখি আমরা। সো এরপরে আমরা যে পেশি পড়বো সেই পেশি হচ্ছে সংকোচন প্রসারণ পেশি। ওকে, সংকোচন প্রসারণ পেশি। তো আমরা সবাই জানি সংকোচন প্রসারণ পেশি আমাদের হাতেও থাকে, পায়েও থাকে। আমরা প্রথমে পড়বো হাত। হ্যাঁ, সংকোচন প্রসারণ পেশি আমাদের হাতেও থাকে, পায়েও থাকে। সো আমরা প্রথমে পড়বো হচ্ছে হাত। ক্লিয়ার? আচ্ছা দেখো খেয়াল করে, দুই ধরনের পেশি আছে। একটা নাম হচ্ছে সংকোচন, আর হচ্ছে প্রসারণ পেশি। একটা হচ্ছে সংকোচন পেশি এবং আরেকটা হচ্ছে প্রসারণ পেশি। তোমরা সবাই মনে রাখবা, দেখো একটার নাম আমি লিখে দিচ্ছি বাইসেপস এবং একটার নাম হচ্ছে লিখে দিচ্ছি ধরো ট্রাইসেপস। খেয়াল করে দেখো তো, বাইসেপস আর ট্রাইসেপস, এই সেপস কথাটা আসে সেফালন থেকে। সেফালন, সেফালন মানে মস্তিষ্ক বা মাথা, মাথা। ট্রাই মানে তিন না, আর বাই মানে দুই না, দুই বেশি না তিন বেশি, তিন বেশি না। আর তোমরা রক্ত অধ্যায় শিখছো, সংকোচন আর প্রসারণের মধ্যে কোনটায় বেশি সময় লাগে? প্রসারণে বেশি সময় লাগে না? তাহলে প্রসারণ বেশি, ট্রাই বেশি। তাহলে মনে রাখবো এটা হচ্ছে প্রসারণ পেশিকে বলবো আমরা ট্রাইসেপস, আর সংকোচন পেশিকে আমরা বলবো হচ্ছে বাইসেপস। মনে থাকবে? আমরা হাতটা সংকোচন করতে পারি বলেই আমরা ফ্লেক্সিবল আমাদের হাত, এই জন্য মনে রাখবো বাইসেপসকে বলা হয় ফ্লেক্সর পেশি। আর প্রসারণ করতে পারি বলে আমরা এক্সটেনশন করতে পারি বা প্রসারণ করতে পারি, এই জন্য ট্রাইসেপসকে বলা হয় কিন্তু এক্সটেন্সর পেশি। তাহলে বাইসেপস হচ্ছে ফ্লেক্সর, ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সর। ধরো এটা নিম্ন বাহু না, এটা ঊর্ধ্ব বাহু না, প্রথম নিম্ন বাহুকে ঊর্ধ্ব বাহুর নিকটে আনতে সাহায্য করে কে? বাইসেপস। তো দেখো তো, নিম্ন বাহুকে ঊর্ধ্ব বাহুর নিকটে আনতে সাহায্য করে কে? নিকটে আনতে সাহায্য করে বাইসেপস। তারপর তো নিম্ন বাহুকে ঊর্ধ্ব বাহুর থেকে দূরে নিয়ে যায় কে? দূরে নিয়ে যায় হচ্ছে ট্রাইসেপস। এখন দেখো, এই যে নিম্ন বাহু আর ঊর্ধ্ব বাহু যে জায়গায় মিলিত হয়েছে, এখানে একটা সন্ধি না? সন্ধি মানে মিলন, এখানে একটা সন্ধিকোণ তৈরি হয়েছে না? তো বাইসেপস সন্ধিকোণ কি কমায় দিচ্ছে না, আর ট্রাইসেপস সন্ধিকোণ বাড়িয়ে দিচ্ছে না? তাহলে কোনটি সন্ধিকোণ কমায়?
বাইসেপস সন্ধিকোণ কমায়, আর ট্রাইসেপস তাহলে কি দেখো সন্ধিকোণ বাড়ায়। তো চলো একবার রিভাইজ করি আমরা। সংকোচন পেশি হচ্ছে বাইসেপস, প্রসারণ পেশি হচ্ছে ট্রাইসেপস। সংকোচন করতে পারি বলে আমাদের হাত ফ্লেক্সিবল, সো ফ্লেক্সর। প্রসারণ করতে পারি মানে এক্সটেনশন, এক্সটেন্সর। ঠিক আছে। নিম্নবাহুকে উদ্বাহুর নিকটে নিয়ে আসে বাইসেপস, দূরে নিয়ে যায় ট্রাইসেপস। সন্ধিকোণ কমায় বাইসেপস, বাড়ায় ট্রাইসেপস। এবং টোটালি এই দুইটা ক্ষেত্রে আমাদের দুইটা প্রোটিন হেল্প করে। আমরা যদি মায়ো মানে পেশি, মায়োস থেকে আসছে, একটা হচ্ছে মায়োসিন এবং আরেকটা পেশির নাম হচ্ছে অ্যাক্টিন। তাহলে অ্যাক্টিন আর মায়োসিন এই দুইটা প্রোটিন আমাদের সংকোচন প্রসারণে কিন্তু সাহায্য করে। তো আমরা সংকোচন প্রসারণ পেশি হাত দেখলাম, এখন আমরা সংকোচন প্রসারণ পেশি পা দেখব। তো পায়ের ক্ষেত্রে প্রথমে আমরা কি পেশি পড়বো? পায়ের ক্ষেত্রে প্রথমে আমরা সংকোচন পেশি পড়বো। মনে রাখবা, পা তুমি ধরো এখন দাঁড়ায় আছো, কল্পনা করো তুমি যদি সংকোচন করতে চাও তোমাকে বসে পড়তে হবে না? তো পায়ের সংকোচন করলে যেভাবে বসো, বলো তো এটা কিভাবে বসো? জাস্ট কল্পনা করো তুমি দাঁড়ায় আছো, পায়ের সংকোচন করে বসে পড়ছো। এবার কল্পনা করো তো ওইভাবে তুমি কোথায় বসো? হাগা করার সময় বসো না? তাহলে পায়ের সংকোচন পেশি মনে রাখার টেকনিক হচ্ছে হাগা। এই হাতে হচ্ছে হ্যামস্ট্রিং, হাতে হচ্ছে হ্যামস্ট্রিং, আর গাতে হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস। হাতে হচ্ছে হ্যামস্ট্রিং এবং গাতে হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস। হ্যামস্ট্রিং আবার দেখো তিন প্রকার। তবে আমাদের এলাকায় পাতকে বলা হয় বায়ু বা বাই। তাহলে হাগার সময় কি আমরা বাই ছাড়ি না, পাত ছাড়ি না? হ্যাঁ, তো হাগার সময় তুমি বাই ছাড়ো, একবারে পুরোটা ছেড়ে দাও নাকি অল্প অল্প ছাড়ো? অল্প অল্প ছাড়ো না? তাহলে তুমি বাই ছাড়ো, মনে রাখবো সেমি সেমি। তাহলে এভাবে মনে রাখবো, হাগা বাই সেমি সেমি, হাগা বাই সেমি সেমি। তাহলে বাই দিয়ে মনে রাখবা বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। পায়ের পেশি ফিমারে থাকে না, এই জন্য বাইসেপস ফিমোরিস। সেমি দিয়ে হচ্ছে সেমি মেমব্রেনোসাস, সেমি মেমব্রেনোসাস, এবং আরেকটা সেমি দিয়ে হচ্ছে সেমি টেন্ডেনোসাস, সেমি টেন্ডেনোসাস। তাহলে তুমি পায়ের টেন্ডেনোসাস, তুমি পায়ের সংকোচন পেশি যদি পড়ো, তাহলে পায়ের সংকোচন পেশি এভাবে মনে রাখবা, প্রধান পেশি দুইটা, হাগা, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমিয়াস। হা আবার তিন প্রকার, বাই সেমি সেমি, সো বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডেনোসাস। সো এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে বলো তো পায়ের প্রসারণ পেশি বলো তো, তুমি প্রসারণ পেশি আলাদা করে পড়বা? উত্তর হচ্ছে না। প্রসারণ পেশি হচ্ছে বাদ বাকি, মানে তুমি যা জানো না তাই। তাহলে আমি যদি বলি বলো তো নিচের কোনটা পায়ের প্রসারণ পেশি? এইগুলা বাদে যেটা হবে সেটা না। অপশন দিচ্ছি, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমিয়াস, সেমি মেমব্রেনোসাস নাকি ভ্যাস্টাস ল্যাটারালিস? অবশ্যই ভ্যাস্টাস ল্যাটারালিস। আমি যদি বলি কোনটা পায়ের প্রসারণ পেশি নয়, ভ্যাস্টাস ল্যাটারালিস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস, রেকটাস ফিমোরিস নাকি হ্যামস্ট্রিং? অবশ্যই হ্যামস্ট্রিং। তো পায়ের সংকোচন পেশি পড়লে প্রসারণ পেশি আর পড়া লাগে না, কারণ এটা এমসিকিউতে কিন্তু আসে। তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা পায়ের এবং হাতের সংকোচন প্রসারণ পেশি সম্পর্কে কিন্তু জানতে পারলাম। সো আজকের ক্লাসে আমরা কঙ্কালতন্ত্রের রডস ও লিভার তন্ত্র নিয়ে আলোচনা করব, মূলত লিভার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে লিভার, এই লিভারের বানান কিন্তু LEVER। আমরা আরেকটা লিভার পড়ছিলাম পরিপাক অধ্যায়ে, যে লিভার মানে যকৃত, ওই লিভারে বানান ছিল হচ্ছে LIVER, ওই লিভার মানে ছিল যকৃত। আর আমরা এখন যে লিভারটা পড়তেছি সেই লিভারটার বানান হচ্ছে LEVER। লিভার কি জিনিস? আমরা সবাই জানি কঙ্কালতন্ত্রে অস্থি আছে এবং অস্থির সাথে কিন্তু পেশি আছে। দুইটা ভিন্ন জিনিস যখন পরস্পরের মধ্যে ক্রিয়া করে তখন সেই ক্রিয়াকে বলা হয় আন্তঃক্রিয়া বা আন্তঃক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ায় এই অস্থি আর পেশি পরস্পরের মধ্যে আন্তঃক্রিয়া করে, ফলে কিন্তু আমাদের চলাচল সবকিছু সহজ হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে আলটিমেটলি কি, এটাকে আমরা বলি হচ্ছে লিভার। মনে থাকবে? সো লিভার মানে অস্থি পেশির আন্তঃক্রিয়া, সবকিছু ইজি হবে। ফিজিক্সেও তোমরা কিন্তু লিভারের মূলনীতি পড়ছো। একটা লিভারের অংশ থাকে টোটাল 4টি। তাহলে বলো একটা লিভারের টোটাল কতটি অংশ থাকে? 4টি। লিভারের প্রথম যে অংশ তার নাম হচ্ছে লিভার বাহু, লিভার বাহু। 2 নম্বর অংশ হচ্ছে ফালক্রাম, সবাই মনে রাখবা ফালক্রামের বাংলা হচ্ছে পিভট, পিভট। 3 নম্বর মনে রাখবা লোড, লোডের বাংলা হচ্ছে ভার। এবং 4 নম্বর মনে রাখবা ইফোর্ট, ইফোর্টের বাংলা হচ্ছে প্রচেষ্টা। সো খেয়াল করে দেখো, এই যে লিভারের 4টা অংশ আছে, লিভার বাহু, ফালক্রাম, লোড আর ইফোর্ট, এর মধ্যে নিচের 3টার অবস্থানের উপর ভিত্তি করে লিভার কিন্তু 3 প্রকার। নিচের 3টার অবস্থানের উপর ভিত্তি করে লিভার কিন্তু 3 প্রকার। ঠিক আছে, মনে রাখবা, যদি নিচের অবস্থান বলতে আসলে কি বোঝায়, ধরো এই 3টা অবস্থান না, যদি ফালক্রাম মাঝখানে থাকে তাহলে সে প্রথম শ্রেণীর লিভার, 2 সাইডে বাকি 2টা থাকবে। যদি দেখা যায় যে লোড মাঝখানে থাকে
তাহলে সে দ্বিতীয় শ্রেণীর লিভার। যদি ইফোর্ট মাঝখানে থাকে তাহলে সে তৃতীয় শ্রেণীর লিভার। ক্লিয়ার? তাহলে এই নিচের তিনটার উপর ভিত্তি করে, নিচের তিনটার অবস্থানের উপর ভিত্তি করে লিভার তিন প্রকার। ফালক্রাম মাঝখানে থাকলে প্রথম শ্রেণীর লিভার, লোড মাঝখানে থাকলে দ্বিতীয় শ্রেণীর লিভার, ইফোর্ট মাঝখানে থাকলে তৃতীয় শ্রেণীর লিভার। এখন লিভার সম্পর্কে আমাদের কি কি পড়া লাগে? প্রথমে আমাদের পড়া লাগে হচ্ছে লিভারের সংজ্ঞা, যেটা আমরা পড়ে ফেলছি। এরপরে পড়তে হয় লিভারের অংশ, তারপরে আমাদের পড়তে হয় লিভারের প্রকারভেদ, তারপরে আমাদের কিন্তু পড়তে হয় প্রত্যেকটা প্রকারের আবার কি, প্রত্যেকটা প্রকারের আবার সংজ্ঞা, প্রত্যেকটা প্রকারের কিন্তু মানব দেহে আমাদের উদাহরণ পড়া লাগে, প্রত্যেকটা প্রকারের কিন্তু যন্ত্রাংশে আমাদের উদাহরণ পড়তে হয়, যন্ত্রাংশে উদাহরণ পড়তে হয়, প্রত্যেকটা প্রকারে কিন্তু আমাদেরকে সুবিধা পড়তে হয় এবং কিছু অন্যান্য কথাবার্তা বলতে হয়। তো এই এত জিনিসগুলা সবগুলা যদি আমি তোমাদেরকে বলি যে মাত্র 5 সেকেন্ডে আমি তোমাদেরকে মনে রাখা দিতে পারবো, একটু মনে হবে না যে রিয়াজ ভাই চাপাবাজি করতেছে, বাট সহজ। আসলেই মাত্র 5 সেকেন্ডের মধ্যে তুমি সবগুলা জিনিস কিন্তু ইনশাল্লাহ মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখবো চলো আমরা একবার একটু দেখে আসি। তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, বলো আমার সাথে, বলো বলো 1 2 3, 1 2 3, FLE। এরপরে বলবা মাথা পা হাত। এরপরে বলবা কাঠে নেই, কাঠে নেই, কাঠে কি নেই? বল, ওজন, সঞ্চালন। তাহলে জাস্ট বাসায় 5 মিনিট ধরে এটা প্র্যাকটিস করবা। কি প্র্যাকটিস করবা? 1 2 3 FLE মাথা পা হাত কাঠে নেই বল ওজন সঞ্চালন। 1 2 3 FLE মাথা পা হাত কাঠে নেই বল ওজন সঞ্চালন। 1 2 3 FLE মাথা পা হাত কাঠে নেই বল ওজন সঞ্চালন। কয়েকবার প্র্যাকটিস করবা। এখন খেয়াল করে দেখো তো আমার এইটা দ্বারা প্রকার হয়ে গেল না? প্রকার, লিভার কয় প্রকার? 3 প্রকার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। দেখো দ্বিতীয় শ্রেণীর, এরপরে আমাদের সংজ্ঞা হয়ে গেল। মনে একবার সংজ্ঞা বানাতে হয় মাঝে কি আছে তাই দিয়ে। দেখো প্রথম শ্রেণীর লিভারে তাহলে মাঝে কি আছে বলো তো? ফালক্রাম না? তো তুমি কি বলবা? যে শ্রেণীর লিভারে ফালক্রাম বা পিভট, লোড বা ইফোর্টের মাঝে থাকে সেটাই প্রথম শ্রেণীর লিভার। যে শ্রেণীর লিভারে লোড ফালক্রাম এবং ইফোর্টের মাঝখানে থাকে সেটাই দ্বিতীয় শ্রেণীর লিভার। তো দেখো আমি যদি জানি 1 2 3 FLE, তাহলে মাঝখানে 2 নম্বরে লোড আছে না? তাহলে লোড 2 নম্বরে আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার না? তাহলে বাকি দুটো দুই সাইডে থাকবে। যদি বলি আমি তৃতীয় শ্রেণীর লিভারের সংখ্যা কি, কি বলবা? যে শ্রেণীর লিভারে ইফোর্টটি মাঝখানে থাকবে, বাকি দুটো দুই সাইডে থাকবে, সেটা তৃতীয় শ্রেণীর লিভার না? তো সংজ্ঞা তুমি বানাতে পারবো না কোনটা মাঝে আছে জানলে। যদি বলি প্রথম শ্রেণীর লিভারের সংজ্ঞা কি বলো, তো প্রথম শ্রেণীর লিভার কি 1 2 3 FLE, তাহলে 1 2 3 এর সাথে একের সাথে এফ আসতেছে না? তাহলে প্রথম শ্রেণীর লিভারে ফালক্রাম মাঝখানে থাকবে, লোড এবং ভার দুই পাশে থাকবে। আচ্ছা এবার দেখো মানব দেহে উদাহরণ, রাইট? সো মানব দেহে আমি যদি তোমাকে বলি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি? মাথা। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? পা। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি? হাত। তাহলে বলো 1 2 3 FLE মাথা পা হাত, 1 2 3 FLE মাথা পা হাত। তাহলে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ মাথা, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ পা, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে হাত। আমি যদি তোমাকে বলি ধরো নেইল কাটার, এটা কোন শ্রেণীর লিভার? তুমি বলতে পারবো এটা তৃতীয় শ্রেণীর লিভার। কাঠে নেই, নেই 3 নম্বরে আছে না? কাঠে নেই, তাহলে নেইল কাটা তৃতীয় শ্রেণীর লিভার। আমি যদি তোমাকে বলি ঠেলা গাড়ি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। আমি যদি তোমাকে বলি কাঁচি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। তাহলে খুবই সহজ না? 1 2 3 FLE মাথা পা হাত কাঠে নেই বল ওজন সঞ্চালন। তাহলে কাঁচি প্রথম শ্রেণীর লিভার, ঠেলা গাড়ি দ্বিতীয় শ্রেণীর লিভার, নেইল কাটা তৃতীয় শ্রেণীর লিভার, মাথা প্রথম, পা 2, হাত 3। ওকে, এটা হচ্ছে সুবিধা। তাহলে এটা হচ্ছে যন্ত্রাংশে উদাহরণ, ওটা হচ্ছে মানবদেহে উদাহরণ ছিল, এটা হচ্ছে যন্ত্রাংশে উদাহরণ। আর লাস্ট হচ্ছে সুবিধা। ধরো আমি যদি তোমাকে বলি বলো তো কোন শ্রেণীর লিভারে তুমি অল্প বল দিবা বেশি ফল পাবা? তাহলে অল্প বল বেশি ফল, বল মেইন না এখানে, প্রথম শ্রেণীর লিভার। আমি যদি বলি কোন শ্রেণীর লিভারে তুমি সামান্য প্রচেষ্টা দিবা, সামান্য প্রচেষ্টা দিবা বাট অনেক অধিক ওজন তুলতে পারবা। তাহলে অধিক ওজন বলছে না? ওজন তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের সুবিধা। তাহলে বলো অল্প বলে বেশি ফল পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে? প্রথম শ্রেণীর লিভারে। সামান্য প্রচেষ্টায় বেশি ওজন তোলা যায় কোন শ্রেণীর লিভারে? দ্বিতীয় শ্রেণীর লিভারে। আচ্ছা সঞ্চালন দিয়ে কি মনে রাখবা? কোন শ্রেণীর লিভারে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায়? তৃতীয় শ্রেণীর লিভারে। তাহলে আমরা সেটা একবার বলো, বল ওজন সঞ্চালন। বল দিয়ে অল্প বল বেশি ফল, ওজন দিয়ে সামান্য প্রচেষ্টা বেশি ওজন, সঞ্চালন দিয়ে দ্রুত গতির সঞ্চালন। তাহলে পুরো লিভার দেখো আমার পড়তে 5 সেকেন্ডও লাগবে। 1 2 3 FLE মাথা পাত কাঠে নেই বল ওজন সঞ্চালন, 3-4 সেকেন্ডও হয়ে গেল। আমি প্রথমে কি লিখবো? লিভার 3 প্রকার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। এবার লিভারের সংজ্ঞা দিব। প্রথম শ্রেণীর লিভারে ফালক্রাম মাঝখানে থাকে, তাহলে বাকি দুটো দুই পাশে থাকে। দ্বিতীয় শ্রেণীর লিভারে লোড মাঝখানে থাকে, বাকি দুটো দুই পাশে থাকে। এভাবে দিব। এবার বলবো প্রথম শ্রেণীর লিভারে মানবদেহ উদাহরণ মাথা, মানবদেহ, দ্বিতীয় শ্রেণীর লিভারে মানবদেহ উদাহরণ পা, তৃতীয় শ্রেণীর লিভারে মানবদেহ উদাহরণ হাত। সেভাবে যন্ত্রাংশ উদাহরণ দিব, সুবিধা দিব। ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবা, প্রথম শ্রেণীর লিভার হচ্ছে সবচেয়ে কম পাওয়া যায়, মানে দুর্লভ, আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। শেষ? কেন শেষ? তা দেখো পুরো লিভার পড়তে তোমার কয় সেকেন্ড লাগতেছে?
জাস্ট 5 সেকেন্ড। 1 2 3 এফএলই মাথা পাত কাঠে নেই বড়জন সঞ্চালন। একবার রিভাইজ করে দিই, লিভার মানে হচ্ছে অস্থিপেশি যে প্রক্রিয়ায় পরস্পরের মধ্যে আন্তঃক্রিয়া করে। লিভারের অংশ 4টা, লিভার বাহু, ফালক্রাম বা পিভট, লোড বা ভার, ইফোর্ট বা প্রচেষ্টা। এর মধ্যে লিভার বাহু বাদ দিয়ে বাকি 3টার মধ্যে কে মাঝখানে থাকবে এর উপর ভিত্তি করে লিভার 3 প্রকার। যদি ফালক্রাম মাঝখানে থাকে প্রথম শ্রেণীর লিভার, লোড মাঝখানে থাকলে দ্বিতীয় শ্রেণীর লিভার, আর ইফোর্ট মাঝখানে থাকলে তৃতীয় শ্রেণীর লিভার। মানবদেহ উদাহরণ কি কি আছে? মাথা, পা, হাত। তাহলে মাথা প্রথম শ্রেণীর লিভার, পা দ্বিতীয়, হাত তৃতীয়। যন্ত্রাংশের উদাহরণ কি আছে? কাঠে নেই, তাহলে কাঁচি প্রথম, ঠেলা গাড়ি দ্বিতীয়, নীল কাটার বা নখ কাটার যন্ত্র তৃতীয়। আর সুবিধা বল ওজন সঞ্চালন, তাহলে অল্প বলে বেশি ফল পাওয়া যায় প্রথম শ্রেণীর লিভারে, সামান্য প্রচেষ্টা বেশি ওজন তোলা যায় তৃতীয় শ্রেণীর লিভারে, দ্রুতগতি সঞ্চালন পাওয়া যায় তৃতীয় শ্রেণীর লিভারে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের লিভারের প্রকারভেদ। সো এরপরে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা একটি হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করব। তুমি আমাকে বলতে পারবে হ্যাভার্সিয়ান তন্ত্র জিনিসটা আসলে কি? মনে রাখবা, এটা আবিষ্কার করছে যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম ছিল বিজ্ঞানী হ্যাভার্স। সেই হ্যাভার্স থেকে কিন্তু নামটা আসছে হ্যাভার্সিয়ান তন্ত্র। ক্লিয়ার? তাহলে হ্যাভার্স থেকে নামটা আসছে হ্যাভার্সিয়ান তন্ত্র। সে কি নিয়ে আবিষ্কার করছে? সে আবিষ্কার করছে এটা অস্থি মাতৃকার গঠন। একটি অস্থিকে সে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে বিভিন্ন ভাবে তাকে পর্যবেক্ষণ করছে। তো যেহেতু বিজ্ঞানী হ্যাভার্স এটা আবিষ্কার করছে, এই জন্য এটা হ্যাভার্সিয়ান তন্ত্র। এটা কিন্তু মূলত এটা নীরের অস্থির বিভিন্ন অংশ বিশেষ হ্যাভার্সিয়ান তন্ত্রে দেখা যায়। ক্লিয়ার আমার কথা? খেয়াল করে দেখো, হ্যাভার্সিয়ান তন্ত্রে এরকম বিভিন্ন রকম, যদি তোমার এখানে একটু দেখাই হ্যাভার্সিয়ান তন্ত্রে কি কি পাওয়া যায়। ধরো কথা এরকম বিভিন্ন দেখবা স্তর আছে অনেকগুলো। তাহলে হ্যাভার্সিয়ান তন্ত্রে যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলোকে বলা হয় ল্যামেলাম। কি বলা হয় বলো? ল্যামেলাম। এবার দেখো প্রত্যেকটা স্তরের মাঝখানে একটা গহ্বর আছে। এই স্তরের মাঝখানে অনেকগুলা করে কিন্তু গহ্বর আছে, তাই না? মনে রাখবো ল্যাকুনা মানে হচ্ছে গহ্বর। আমি সবগুলা না দিলাম, আমি জাস্ট কয়েকটা দিয়ে দেখাচ্ছি। মনে রাখবো ল্যাকুনা মানে হচ্ছে গহ্বর। তাহলে এই গহ্বর গুলোর নাম কি? ল্যাকুনা। এবার দেখো ল্যাকুনার চারিপাশ দিয়ে বিভিন্ন সূক্ষ্ম নালিকা বের হয়। সূক্ষ্ম নালিকা বের হয়, যে নালিকাগুলো একটার সাথে আরেকটার কানেকশন তৈরি করতে সাহায্য করে। মনে রাখবো এই যে সূক্ষ্ম নালিকাগুলো বের হচ্ছে, এই সূক্ষ্ম নালিকাগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি। এই ভিতরে যে কেন্দ্রীয় যে নালীটা দেখতেছো না, যেহেতু এটা হ্যাভার্সিয়ান তন্ত্র হ্যাভার্সিয়ান আবিষ্কার করছে, এই জন্য এই নালীটার নাম কি বলো? হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালী। এবং ধরো এই একটা হ্যাভার্সিয়ান নালী, এরপরে আরো একটা হ্যাভার্সিয়ান নালী আছে না, আরো একটা আছে না, আরো একটা আছে না, এই সবগুলা মিলে যে কেন্দ্রীয় নালী গঠন করে, সেটা আবার আবিষ্কার করছে বিজ্ঞানী ভকম্যান। এই জন্য এটার নাম হচ্ছে ভকম্যানস নালী। ভকম্যানস নালী। তাহলে খেয়াল করো আমরা কি কি শিখলাম। এটা হ্যাভার্সিয়ান তন্ত্রে অনেকগুলো স্তর থাকে। মনে রাখবা 5 থেকে 15টা স্তর থাকে। এই 5 থেকে 15টা স্তরকে আমরা বলি হচ্ছে ল্যামেলাম। এরপরে দেখো কিছু গহ্বর থাকে, যে গহ্বরের মধ্যে কিন্তু অস্থি কোষ থাকে। হাড্ডির যে মূল কোষ, সেই অস্থি কোষগুলো অবস্থান করে যে গহ্বরে, তার নাম কি? ল্যাকুনা। ল্যাকুনার চারপাশ দিয়ে যে সূক্ষ্ম তন্তুর মতো অংশ বের হয়, এই সূক্ষ্ম তন্তুর মতো অংশকে আমরা বলবো ক্যানালিকুলি। হ্যাভার্সিয়ান তন্ত্রের মাঝখানে যে কেন্দ্রীয় নালী, এটাকে আমরা বলবো হ্যাভার্সিয়ান নালী। অনেকগুলো হ্যাভার্সিয়ান নালী মিলে যে কেন্দ্রীয় নালী গঠন করে, তার নাম হচ্ছে ভক্সম্যান নালী। দেখো আমরা একটু এই বোর্ডে দেখার চেষ্টা করি, যদি বোর্ডে একটু দেখি তাহলে খেয়াল করো। দেখো এই যে প্রত্যেকটা স্তর, এই একটা স্তর, প্রত্যেকটা স্তরকে আমরা বলি হচ্ছে ল্যামেলাম। এবং দেখো এই যে গহ্বরগুলো, এই গহ্বরগুলোকে আমরা বলি হচ্ছে ল্যাকুনা। কি বলি? ল্যাকুনা। ল্যাকুনার মধ্যে দেখো কি আসে? অস্থিকোষ আছে, নিউক্লিয়াস আছে। ক্লিয়ার? আচ্ছা, মাঝখানের কেন্দ্রীয় নালীটার নাম কি? মাঝখানের নালীটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালী এর মধ্যে কি কি আছে? এর মধ্যে এই যে শিরা আছে, এর মধ্যে যে স্নায়ু আছে, এর মধ্যে ধমনী আছে। তারপর তো শিরা, স্নায়ু, ধমনী কোন নালীর মধ্যে অবস্থান করে? হ্যাভার্সিয়ান নালীর মধ্যে। এবং দেখো এই যে ল্যাকুনার চারিপাশ দিয়ে যে সূক্ষ্ম নালিকা বের হয়েছে, এটার নাম কি কুলি? ক্যানালিকুলি। ক্যানালিকুলি। আর সবগুলা হ্যাভার্সিয়ান নালী মিলে যে কেন্দ্রীয় নালী গঠন করবে, তার নাম হচ্ছে ভকম্যানস নালী। তাহলে পরীক্ষায় যদি একটি হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন আসে, তুমি প্রথমে চিত্র এঁকে দিবা, তাহলে অর্ধেক মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে তুমি লিখবা যে হ্যাভার্সিয়ান তন্ত্র নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। লিখবা স্তরগুলাকে ল্যামেলাম বলে। টোটাল 5 থেকে 15টি স্তর থাকে। প্রত্যেকটা স্তরের মাঝখানে কিছু গহ্বর থাকে, যার মধ্যে অস্থিকোষ অবস্থান করে, যাকে বলা হয় নিউক্লিয়াস অবস্থান করে। কোষ যেখানে নিউক্লিয়াস সেখানে, যাকে বলা হয় ল্যাকুনা। ল্যাকুনার চারিপাশ দিয়ে যে সূক্ষ্ম নালিকা বের হয়, তার নাম ক্যানালিকুলি। এবং মাঝখানে যে নালীটা রয়েছে, যেটা হ্যাভার্সিয়ান নালী, যার মধ্যে ধমনী, শিরা, স্নায়ু সবকিছু থাকে। অনেকগুলো হ্যাভার্সিয়ান নালী মিলে যে কেন্দ্রীয় নালী গঠন করে, তার নাম হচ্ছে ভকম্যানস নালী। এগুলো বলে দিলেই কিন্তু তোমার হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। এই ক্লাসের মাধ্যমে আমরা অস্থিভঙ্গ বা হাড় ভাঙা নিয়ে আলোচনা করব। সো অস্থিভঙ্গ বা হাড় ভাঙা অতটাও গুরুত্বপূর্ণ কোনো টপিক না, জাস্ট একটু রিডিং পড়ে যাবা আমার সাথে সাথে। সো মনে রাখবো, অস্থিভঙ্গ বা হাড় ভাঙাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, একটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ, আর হচ্ছে জটিল অস্থিভঙ্গ।
যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইংলিশের মতো আর কি। সাধারণ, যৌগিক, জটিল। সাধারণ অস্থিভঙ্গ হচ্ছে তখন যখন ধরো একটা হাড্ডি ভেঙে দুইটা অংশ হয়ে যাবে, কিন্তু সেই হাড্ডিটা চামড়া ভেদ করে বেরিয়ে আসবে না। জাস্ট একটা হাড্ডি সেটা ভেঙে দুইটা হয়ে যাবে, বা সেটা চামড়া ভেদ করে বেরিয়ে আসবে না, এটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ বা সিম্পল অস্থিভঙ্গ। তাহলে বলতো এইটা বদ্ধ থাকতেছে না, আমাদের দেহের মধ্যেই ভেঙে যাচ্ছে না। এই জন্য মনে রাখবা সাধারণ অস্থিভঙ্গকে কিন্তু বদ্ধ অস্থিভঙ্গও বলা হয়। এই জন্য মনে রাখবা সাধারণ অস্থিভঙ্গকে কিন্তু বদ্ধ অস্থিভঙ্গও বলা হয়। দেখো যৌগিক কি জিনিস? সেম জিনিস, একটা ভেঙে দুইটা টুকরা হবে, বাট সে চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসবে। তাহলে বাইরে বেরোয় আসছে না, তাহলে ওকে আর বদ্ধ আছে না উন্মুক্ত আছে? উন্মুক্ত না, তাহলে ওকে আমরা বলবো উন্মুক্ত অস্থিভঙ্গ। ওকে আমরা বলবো উন্মুক্ত অস্থিভঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, মনে রাখবা এই উন্মুক্ত অস্থিভঙ্গ যেটা মানে যৌগিক অস্থিভঙ্গ যেটা, এটাকে আবার তিনটা টাইপে ভাগ করা যায়, তিনটা ভাগে ভাগ করা যায়। মনে থাকবে, তিনটা শ্রেণীতে ভাগ করা যায় এই উন্মুক্ত অস্থিভঙ্গগুলোকে। সেগুলো কি কি আমি তোমাদের একটু দেখাই দেই। আচ্ছা, আমি একটু বলে দিই তোমাদেরকে। আচ্ছা, উন্মুক্ত অস্থিভঙ্গকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? তিনটা ভাগে আমরা ওটাকে ভাগ করতে পারি। আচ্ছা, আমাদের প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তার একটু আমি বইয়ের ভাষা না করা লাগবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা যৌগিক অস্থিভঙ্গকে তিনটা ধরনে ভাগ করতে পারি। কি কি ধরন? খুবই সহজ। প্রথমটা হচ্ছে ধরন 1, কোনো আলাদা নাম নাই। দ্বিতীয়টা হচ্ছে ধরন 2 এবং তৃতীয়টা হচ্ছে ধরন 3। মনে রাখবো ধরন 1 যেটা, সেই 1-এ 1 সেন্টিমিটার এর বেশি ক্ষত হবে না। ধরন 2-এ 1 সেন্টিমিটারের বেশি ক্ষত হবে। আর ধরন 3-এ এটা মারাত্মক, যখন টিস্যু বা স্নায়ু এগুলা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যেহেতু উন্মুক্ত অস্থিভঙ্গ বা যৌগিক অস্থিভঙ্গ চামড়া ভেদ করে বের হয়ে আসে, সো এইটা যদি 1 সেন্টিমিটারের বেশি ক্ষত দেখা যায় তাহলে সেটা হচ্ছে ধরন 2। যদি 1 সেন্টিমিটারের কম ক্ষত হয় বা বেশি ক্ষত না হয় তাহলে সেটা ধরন 1। আর যেটায় সবচেয়ে বেশি চামড়া, টিস্যু, স্নায়ু সব ক্ষতিগ্রস্ত হবে বা সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে ধরন 3। আচ্ছা, আর জটিল অস্থিভঙ্গ মনে রাখবা সে উন্মুক্ত হতে পারে আবার বদ্ধ হতে পারে। কেন বলতো? এইটা দুই প্রকার, এটা হচ্ছে কয়েক টুকরা বিশিষ্ট আর এটা হচ্ছে বহু টুকরা বিশিষ্ট। মানে আলটিমেটলি জটিল অস্থিভঙ্গে হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ধরো পার উপর দিয়ে ট্রেন উঠে গেছে, পার উপর দিয়ে অথবা ট্রাক উঠে গেছে, তাহলে হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে না? অথবা ধর অস্টিওপোরোসিস হয়েছে, হাড্ডি ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে না? তো গুঁড়ার সংখ্যা বা টুকরার সংখ্যা যদি কয়েকটা হয় তাহলে সেটা আমরা বলবো কয়েক টুকরা বিশিষ্ট। আর ওই অস্থির সংখ্যা যদি অনেক অনেক হয়, আনকাউন্টেবল হয়, অনেক বেশি হয়ে যায়, তখন আমরা তাকে বলবো বহু টুকরা বিশিষ্ট। তাহলে বলো আমরা টোটাল যে অস্থিভঙ্গকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গ, জটিল অস্থিভঙ্গ। সাধারণ অস্থিভঙ্গ জাস্ট একটা ভেঙে দুইটা টুকরা হবে বা চামড়া ভেদ করে বাইরে বেরোয় আসবে না, এই জন্য ওকে বদ্ধ অস্থিভঙ্গ বলা হয়। যৌগিক অস্থিভঙ্গের ক্ষেত্রে সেম সাধারণের মতো একটা থেকে দুইটা হবে বা চামড়া ভেদ করে বাইরে বেরোয় আসবে, সো ওকে আমরা উন্মুক্ত অস্থিভঙ্গ বলতে পারি। যৌগিক অস্থিভঙ্গের 3টা ধরন আছে, ধরন 1, ধরন 2, ধরন 3। যেটা 1 সেন্টিমিটারে কম ক্ষত হবে সেটা হচ্ছে ধরন 1, 1 সেন্টিমিটারে বেশি ক্ষত হবে ধরন 2, চামড়া, টিস্যু, স্নায়ু ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে ধরন 3। জটিল মানে হচ্ছে কয়েক টুকরা হতে পারে, যদি কয়েক টুকরা বিশিষ্ট হয়, আবার অনেকগুলা টুকরা যদি হয় তাহলে সেটা বহু টুকরা বিশিষ্ট। মানে 2-3টা টুকরা, যদি 1-এর অধিক, 2-এর অধিক টুকরা হয়, ধরো 3-4টা টুকরা, তাহলে এটা হচ্ছে কয়েক টুকরা বিশিষ্ট। ধরো কথা 15-20টা টুকরা হয়ে গেছে, তাহলে বহু টুকরা বিশিষ্ট। হ্যাঁ, যদি ওটা অ্যাক্সিডেন্ট পরে বাইরে বের হয়ে আসে, গুঁড়াগুলা বাইরে দেখা যায়, তাহলে উন্মুক্ত হবে। আর যদি ভিতরেই গুঁড়া হয়ে যায় তাহলে সেটা বদ্ধ হবে। এই জন্য আমরা জটিলকে উন্মুক্ত বা বদ্ধ কোনোটাই বলতে পারবো না। বদ্ধ অস্থিভঙ্গ বলবো সাধারণ অস্থিভঙ্গকে, আর উন্মুক্ত অস্থিভঙ্গ আমরা বলবো যৌগিক অস্থিভঙ্গকে। হ্যাঁ, আরো কিছু ধরনের আমাদের অস্থিভঙ্গ তোমরা এখানে দেখতে পারবা। দেখো তো,
যেমন এখানে প্রথমটা দেখো, এখানে আছে হচ্ছে অনুপ্রস্থ অস্থিভঙ্গ। অনুপ্রস্থ কেন? দেখো এই অস্থিভঙ্গটা প্রস্থ বরাবর হয়েছে। দেখো রৈখিক অস্থিভঙ্গ, কারণ দেখো এই ভাঙছে একদম মাঝখানে রেখা বরাবর ফ্র্যাকশনটা হয়েছে। এবার তির্যক, দেখো আলোক রশ্মি তির্যক ভাবে পড়ে না, এরকম অস্থিভঙ্গটা তির্যক ভাবে হয়েছে। ক্লিয়ার? সর্পিলাকার, দেখো অস্থিভঙ্গটা এমনটা এই যে সাপের ফনার মতো সর্পিলাকারে হয়েছে। গ্রিনিস্টিক অস্থিভঙ্গ, এক সাইডে অস্থিভঙ্গটা হয়েছে। বহুখণ্ডিত মানে কি? দেখো যে অনেকগুলা টুকরা হয়ে গেছে। তো এগুলাই হচ্ছে অস্থিভঙ্গের বিভিন্ন প্রকারভেদ। তোমরা অস্থিভঙ্গটা জাস্ট রিডিং পড়বা, খুব বেশি এটা সিরিয়াসলি এটা পড়ার দরকার নেই, পরীক্ষায় আসে না। এই বাদে তোমরা মনে রাখবা আমাদের যে মস্কানো আছে না, মচকানো, এই মস্কানোর ক্ষেত্রে তোমরা একটা থেরাপি দাও, সেই থেরাপিটিকে আমরা বলি হচ্ছে রাইস থেরাপি। কি থেরাপি বলো? রাইস থেরাপি। তো বলো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কোনটাতে রাইস থেরাপি দেওয়া হয়, মস্কানোতে রাইস থেরাপি দেওয়া হয়। মস্কানো হলে ডাক্তাররা কোন থেরাপি দেয়? রাইস। রাইসের আর্তে কি? ভাত থেরাপি না, কিন্তু এটা আর্তে হচ্ছে রেস্ট, মানে তোমাকে প্রথমে বিশ্রাম নিতে হবে, এরপর এখানে আইস দিতে হবে, বরফ দিতে হবে, এরপরে দেখো এটাকে কম্প্রেশন করতে হবে। কম্প্রেশন মানে হচ্ছে ক্ষত পরিষ্কার করতে হবে, ক্ষত পরিষ্কার। আইস মানে কি? তোমাকে ওখানে বরফ দিতে হবে, একটু আরাম পাবা। রেস্ট মানে তোমাকে বিশ্রাম নিতে হবে। আর ইতে হচ্ছে এলিভেশন। তোমরা এলিভেটরে ওঠো না, এলিভেটর মানে কি? লিফট না? তাহলে এলিভেশন মানে কি? তোমাকে ওই জায়গাটা কিছুটা উচ্চতায় রাখতে হবে, যাতে জিনিসপত্রগুলা সহজে নড়াচড়া, রক্তগুলা বা সকল কিছু সহজে আদান প্রদান হতে পারে। সো এইটা হচ্ছে রাইস থেরাপি। রাইস থেরাপি তাহলে কিসে দেওয়া হয়? মস্কানোর ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। এগুলো খুব নর্মাল কথাবার্তা। সো আশা করছি তোমরা সবাই আজকের ক্লাসের মাধ্যমে কঙ্কালতন্ত্র সবগুলা টপিক যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে পেরেছো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়ে।